মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের রায় ঘোষণা আগামীকাল। রাজধানী জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আন্তর্জাতিক ট্রাইব্যুনালের নিরাপত্তা ব্যবস্থা পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। পান্থ, কেমন দেখছেন নিরাপত্তা ব্যবস্থা, জানাবেন আমাদের। শ্রাবন্তী, আমি এই মুহূর্তে অবস্থান করছি হাইকোর্টের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঠিক তার সামনের গেট থেকে। নিরাপত্তার কথা যেটি বলছিলেন, যে এখন পর্যন্ত যেটি চোখে পড়েছে, যে আমার পেছনে যদি একটু দেখাই আমি, বিশেষ করে বিজিবি এবং পুলিশ সদস্যরা কিন্তু প্রথম যে গেটটি রয়েছে সেই গেট তারা সেখানে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও বিশেষ করে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে শুরু করে চারপাশের যেই এরিয়াটি রয়েছে সব দিকেই কিন্তু আসলে বিজিবি পুলিশ সদস্য থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের মধ্যে র্যাব, সেনাবাহিনী সকলেই কিন্তু আসলে একটি কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এবং এছাড়াও আমরা দেখতে পেয়েছিলাম যে বিশেষ করে যদি কেউ হাইকোর্ট থেকে ঢুকতে যায় কিংবা বের হচ্ছে, তাদেরও কিন্তু আসলে জবাবদিহি করা লাগছে যে আসলে তারা কোথায় যেতে চান বা বের হচ্ছেন। তো সব মিলিয়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের রায়কে ঘোষণা করে কিন্তু আগামী যেই নিরাপত্তা সেটি দেওয়ার চেষ্টা করছে। এছাড়াও আরেকটু যদি বলি যে এই কঠোর নিরাপত্তার মধ্যেও কিন্তু আমরা দেখেছি কিছুক্ষণ আগে, অর্থাৎ সেই এনসিপির কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণ সহ রাজধানীর বেশ কয়েকটি জায়গায় কিন্তু বিগত কয়েকদিনেও কিন্তু ককটেল বিস্ফোরণ হয়েছে। এছাড়া বাসে অগ্নিসংযোগ সহ বেশ কয়েকটি কিন্তু দুর্ঘটনা ঘটেছে। এই সমস্ত কিছুকে কেন্দ্র করেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সব মিলিয়ে তাদের যে রাতের বিশেষ করে যে নিরাপত্তাটি, সেই নিরাপত্তার জোরদার করেছে। এছাড়াও বিভিন্ন পয়েন্টে, অর্থাৎ রাজধানীর বিভিন্ন পয়েন্টগুলোতে কিন্তু আসলে চেকপোস্ট বসানো হয়েছে। সন্দেহভাজন কাউকে পেলে সেখানে কিন্তু আসলে তাদেরকে চেক করা হচ্ছে। এছাড়াও কিন্তু সব মিলিয়ে যদি বলি যে আসলে আগামীকাল যেহেতু রায় ঘোষণা করা হবে, সেই খাতিরে কিন্তু আজ রাতে রাজধানীর বেশ কয়েকটি পয়েন্টেই, বিশেষ করে গুলিস্তান থেকে শুরু করে হাইকোর্ট থেকে শুরু করে শাহবাগ, প্রত্যেকটি পয়েন্টগুলোতে কিন্তু পুলিশের বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুধুমাত্র পুলিশ নয়, এখানে বিজিবি থেকে শুরু করে র্যাব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এপিবিএন, গোয়েন্দা সংস্থা সকলেই কিন্তু কঠিন এবং কঠোরতম নিরাপত্তার মধ্যে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সর্বশেষ জানাচ্ছিলাম শ্রাবন্তী, হাইকোর্টের সামনে থেকে। পান্থ, আপনাকে ধন্যবাদ। গণহত্যা, গুম, খুন ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার সর্বোচ্চ দণ্ডের দাবিতে মশাল মিছিল করেছে ছাত্র শক্তি। সন্ধ্যা 7:30টায় শাহবাগ জুলাই চত্বরে মিছিলটি শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, ভিসি চত্বর ঘুরে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনটির নেতারা বলেন, 16-17 বছরে বিচার বহির্ভূত হত্যা ও রাষ্ট্রীয় দমন পীড়নের দায় আওয়ামী লীগ সরকার এড়াতে পারে না। অভিযোগ করেন, এই সময়ে বহু নেতাকর্মী গুম ও খুনের শিকার হয়েছেন এবং বিচার প্রক্রিয়া লঘু করতে কিছু মহল চেষ্টা করছে। বিচার প্রক্রিয়ায় কোনো বাধা বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে সারা দেশে আতঙ্ক বিরাজ করছে। এই সংকট রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের আকাঙ্ক্ষা পূরণে নির্বাচনই একমাত্র পথ বলে মন্তব্য করেন তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আব্দুল হাবিব খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন বিএনপি মহাসচিব। নির্বাচনই হচ্ছে একমাত্র পথ, যা দিয়ে একটা ট্রানজিশন টু ডেমোক্রেসি, গণতন্ত্রে আমরা যেতে পারবো এবং জনগণের আকাঙ্ক্ষাকে সেখানে আমরা প্রতিফলিত করবার চেষ্টা করতে পারবো। এখানে কিছু গোষ্ঠী, কিছু মহল এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বিলম্বিত করতে চায়। প্রধান উপদেষ্টার ভাষণে জনগণের আকাঙ্ক্ষা আংশিক পূরণ হয়েছে, তবে গণভোট আগে না দেয়ায় দেশের সংশয় তৈরি হয়েছে, এমনটা মনে করে জামায়াত সহ 8টি ইসলামী দল। কোনো রাজনৈতিক চাপ যাতে নতুন রাষ্ট্র কাঠামোকে ভেস্তে দিতে না পারে, এ ব্যাপারে সরকারকে সজাগ থাকার আহ্বান জানিয়েছে দলগুলো। জাতিকে সংস্কারের পক্ষে জুলাই সনদের স্বীকৃতিতে হ্যাঁ ভোট দিতে কাজ করা হবে বলে 8 দল। আমরা এই সংস্কারের পক্ষে আছি এবং আমরা দেশবাসীকে এই সংস্কার প্রস্তাবের পক্ষে হ্যাঁ ভোট দেওয়ার জন্য একই সঙ্গে আমরা আহ্বান জানাতে থাকব। সরকার যেন এই সংস্কার প্রস্তাবগুলো জাতির সামনে তুলে ধরেন, যে জনগণ যেন এই সংস্কার প্রস্তাবের পক্ষে হ্যাঁ বলতে পারে, তার প্রয়োজনীয় উৎসাহ দেওয়া, প্রয়োজনীয় ব্যাখ্যা বিশ্লেষণ করে জিনিসটাকে সহজ করা দরকার।
ন্যায়বিচার ও সুষ্ঠু রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে না পারলে ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। আর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার অভিযোগ, অনেক ধান্দাবাজ আছে যারা জুলাই সনদ চায় না এবং এ নিয়ে মিথ্যাচার করছে। যারা ক্ষমতার মধ্যে থেকে অধস্তন থাকেন তাদের ন্যায্য হিস্সা কোথায়? সেই হিস্সা চাওয়ার জায়গাটা কিন্তু গণ অভ্যুত্থানের রাজনীতি। সেটা 69 ছিল, 71 ছিল, সেটা আজকে এই 24-এ এসে আমাদেরকে গণ অভ্যুত্থানের এই রাজনীতিটা সামনে আনতে হচ্ছে। বিকল্প রাজনৈতিক শক্তি কেন বলছি? কারণ ওই দুর্বৃত্তায়িত শক্তির হাত থেকে মুক্তি চাই, তাই তো? যে সমস্ত দল ভাওতা দিয়ে ভোট নিয়ে যাচ্ছে কিন্তু কাজ করছে না, তাদেরকে জনগণ থেকে দূরে সরিয়ে দিতে চাইছে। বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে আজও বিক্ষোভ হয়েছে 6 জেলায়। সুনামগঞ্জ 5 আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে অবরোধ করা হয় সিলেট সুনামগঞ্জ মহাসড়ক। এ সময় সিলেটের সাথে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে রাজবাড়ী 1 আসনে মনোনয়ন বঞ্চিত অ্যাডভোকেট আসলাম মিয়াকে প্রার্থী ঘোষণার দাবিতে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক ও ঢাকা খুলনা মহাসড়কের গোয়ালন্দ মোড়ে অবরোধ করেন নেতাকর্মীরা। প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ হয়েছে রাজশাহী 5 আসনেও। সন্ধ্যায় ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল বের করলে তৈরি হয় যানজট। এছাড়া সাতক্ষীরা 3, দিনাজপুর 2, 4 ও মাগুরা 2 আসনের বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ হয়েছে। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ ছিল সংসদীয় আসন 121, বরিশাল 3-এ। তো সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আজকে রয়েছি বরিশাল 3 আসনে। এই আসনটি মুলাদী এবং বাবুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এখানে বাংলাদেশ জামায়াতে ইসলাম কর্তৃক মনোনীত প্রার্থী, দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বরিশাল মহানগরীর আমির অধ্যক্ষ মোহাম্মদ জহিরুদ্দিন বাবর। তার পক্ষ থেকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মুলাদী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ আবু সালে। স্বাগত আপনাকে। আমরা প্রথমে জানতে চাচ্ছিলাম, আপনারা তো ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীর পক্ষ হয়ে, তারা কি বলছেন আপনাদের? আলহামদুলিল্লাহ, জামাত ইসলামী মুলাদী উপজেলার পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ। 1991 এবং 96-তে এখানে নির্বাচন করেছে, সেখান থেকেই এখানে জনগণ জামাতের পক্ষে তারা রায় দিয়েছে, তারা কথা বলেছে। তো দীর্ঘকাল ধরেই যেহেতু ময়দানে আছে, তো এখন এই এলাকায় জামাতের অবস্থান এবং জনগণের সমর্থন আলহামদুলিল্লাহ অনেক ভালো, এবং আমরা আশাবাদী জনগণ আগামী দিনগুলোতে জামাতের পক্ষে তারা রায় দিবেন। কেন আপনাদের পক্ষে রায় দেবেন? কি প্রতিশ্রুতি তাদের দিচ্ছেন? যে এখানে তারা রায় দেওয়ার অন্যতম কারণ হলো জামাত ইসলামী দীর্ঘকাল ধরেই এখানে সুশৃঙ্খলভাবে কাজ করে আসছে এবং জনগণের মাঝে তারা ইনসাফ, ন্যায়ভিত্তিক এবং এখানে জনগণের বিভিন্নমুখী সেবামূলক কার্যক্রম তারা করে আসছে। জনগণের দুঃখে সুখে জামাত সবসময় তাদের পাশে ছিল, সে কারণেই আশা করি জনগণ জামাতের পক্ষে আছে, সাথে আছে। পিআর পদ্ধতি সহ যে 5 দফা দাবিতে আপনাদের আন্দোলন চলছে, আপনারা বলছেন যে পিআর পদ্ধতি মানতে হবে, তো এই বিষয়টিকে কিভাবে দেখছেন নির্বাচনের আগে যদি এটি বাস্তবায়ন না হয়? পিআর পদ্ধতি মূলত দেশের মানুষের, জনগণের একটা কল্যাণমুখী পন্থা, যেটা জনগণের প্রত্যাশা। তো সে কারণেই এই প্রত্যাশা পূরণ হলে দেশ জাতি উপকৃত হবে, এটাই আমরা মনে করি। এ ব্যাপারে তো ঊর্ধ্বতন দায়িত্বশীল তথা কেন্দ্রীয় সংগঠন বা জাতীয় নেতৃবৃন্দ অধিকাংশই এটার ব্যাপারে যৌক্তিক কথা বলে আসছেন। সিইসি আজকে বলছে যে নির্বাচনে যদি সব দল সহযোগিতা করে তাহলে সুষ্ঠু হবে, অন্যথায় সুষ্ঠু হবে না নির্বাচন। তো আপনারা কি সিইসিকে সহায়তা করতে প্রস্তুত? যে এই বিষয়টি মূলত কেন্দ্রীয় সংগঠন বিবেচনা করছেন, চিন্তা করছেন। আমরা প্রান্তিক উপজেলা পর্যায়ে আমরা আছি, তো আমরা মনে করি যে এটা জাতির প্রত্যাশা এবং সিইসি এই যৌক্তিক দাবি সাথে একমত হবেন। এখানে আপনাদের প্রধান প্রতিদ্বন্দ্বী কাকে ভাবছেন এই আসনে, এবং জয়ের ব্যাপারে আপনারা কতটা আশাবাদী? এখানে জামাতের প্রতিদ্বন্দ্বী হবেন বিএনপি, এবং বিএনপির প্রতিদ্বন্দ্বীর সাথে জামাত ইসলামী
এখানে নির্বাচনে জয়ী হবেন, এটা আমরা আশাবাদী। এ কারণেই আশাবাদী যেহেতু এখানে 91 নির্বাচনে জামাত ইসলামী একটা ভালো অবস্থান করেছিল। সেই সময় বিএনপি এখানে বিজয় লাভ করলেও ভোটের ব্যবধান মাত্র 6000 ছিল। 96-96তে নির্বাচন করেছে, এরপরে দীর্ঘকাল ধরে ময়দানে জামাত কাজ করে আসছে। অতএব এখন একটা বিরাট সময় এখানে নির্বাচন হয়নি বিদায় এখন যে পরিবেশে জনগণের প্রত্যাশা বারবার অন্যান্য সব সংগঠনগুলো দেখেছে, জামাত ইসলামীর কার্যক্রমগুলো মানুষ দেখছে। তো এখন এদেশের মানুষ দেখতে চায় জামাত ইসলামের আচরণ কার্যক্রম এবং তাদের বিশ্বস্ততা। জয়ের ব্যাপারে আপনার আশাবাদী। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলাম এখানে প্রার্থীর পক্ষে নেতাকর্মীরা প্রচারণা চালাচ্ছেন এবং জয়ের ব্যাপারেও তারা আশাবাদী। আজকে আমরা সারাদিন ছিলাম বরিশাল 2 এবং 3 আসনে, আগামীকাল থাকবো বরিশাল 4 এবং 5 আসনে এবং জানবো সেখানে সাধারণ মানুষ থেকে প্রার্থীদের ভাবনা নির্বাচন নিয়ে। সে পর্যন্ত দেখতে থাকুন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। খুলনায় 2 শিশু সহ এক পরিবারের 3 জনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাত 8টায় নগরীর মোল্লাপাড়া সড়কে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন নানি মহিতুন্নেসা, 2 শিশু মুস্তাকিন আহমেদ ও ফাতেমা আহমেদ। পুলিশ ও স্থানীয়রা জানান, নগরীর মোল্লাপাড়া এলাকায় বাসিন্দা সিফাত আহমেদ ও স্ত্রী রুবিনা আক্তার। দুজনই চাকুরিজীবী হওয়ায় মুস্তাকিন ও ফাতেমাকে দেখাশোনা করতেন তার নানি। রাতে অফিস শেষে রুবিনা বাড়িতে ফিরে 2 শিশু সহ ও মাকে রক্তাক্ত অবস্থায় পান। পরে তাদের খুলনা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে খুলনার সোনাডাঙ্গা থানার করিমনগরে এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নেত্রকোনা জেলা প্রশাসক আন্ত উপজেলা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে অন্তত 4 জন। বিকেলে জেলার মুক্তারপাড়া মাঠে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, নেত্রকোনা জেলা প্রশাসক আন্ত উপজেলা গোল্ড কাপের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে সদর উপজেলা ও কেন্দুয়া উপজেলা। খেলা শেষের দিকে দল দুটির মধ্যে একটি ফাউল নিয়ে উত্তেজনা ছড়ায়। এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। পরে দর্শকদের একটি অংশ জড়ায়। এ সময় আহত হয় 4 খেলোয়াড়। পরে তাদের উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়।